আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যারা বাংলাদেশি আছেন তাদেরকে বলবো যে যে রাষ্ট্রে একজন শিক্ষক তার 20% বেতনের 20% বাড়ি ভাড়ার যে দাবি, সেই দাবিটা আদায় করতে যে শিক্ষকদের, এক কথায় 6 লক্ষ শিক্ষকদের পথে নামতে হয় এবং এই দাবি আদায় করার জন্য তাদের জীবন আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, সেই রাষ্ট্রে যদি আপনি সরকারি চাকরি বা একজন শিক্ষকতা পেশা বা যে কোনো একটা চাকরি, সরকারি চাকরির চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ যে দেশে এনটিআরসিএ নামক প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ করার পরেও যেখানে কিন্তু আশ্বাস দেওয়া হয় যে এখান থেকে চাকরি হবে 100%, আপনাকে শূন্য পদের বিপরীতে টেকানো হচ্ছে। অথচ আপনি বছরের পর বছর আন্দোলন করছেন কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, নিয়োগ বঞ্চিত থাকছেন। এই দেশে আপনি কিভাবে চিন্তা করেন যে আমি সরকারি চাকরি করব এবং এই সরকারি চাকরির আশায় নিয়মিত আপনি সময় নষ্ট করবেন? এটা কেন করবেন? আপনি যদি সামান্যতম মেধাবী হন তাহলে বলবো যে আপনি মাথা থেকে আজকে থেকে আপনি ব্যাংকিং মানে ব্যাংকে চাকরির বা করবেন, বা আপনি একজন মনে করেন বিসিএস কর্মকর্তা হবেন, এই ধরনের চিন্তাটাই আপনি ঝেড়ে ফেলেন। কারণ বাংলাদেশে দেখেন বিসিএস কর্মকর্তাদের অবস্থা কি হয়। তাদেরকে দলীয় সরকার, মানে যেসব সরকারগুলো আসে ওই সরকারগুলোর ইচ্ছাগুলো বাস্তবায়ন করতে হয়। আমাদের দেশে কোনো স্বাধীন কমিশন নেই। দেখেন গতকালকেও কিন্তু যারা ক্ষমতায় আসতে যাচ্ছে তাদেরকে বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে স্বাধীন রাখার ব্যাপারে সংস্কার করা হোক, কিন্তু তারা কিন্তু এই সিদ্ধান্তে রাজি হননি। তাহলে বুঝতে পারছেন যে বিগত 15 বছরে যে ফ্যাসিস্ট সরকার আমলাদেরকে কাজে লাগিয়ে তাদের ইচ্ছাটাকে বাস্তবায়ন করে একটা ফ্যাসিস্ট সরকারে রূপান্তর হয়েছিল, ঠিক একই পথে হাঁটবে আগামী সরকার। তারা 15 বছর ধরে বাংলাদেশকে মানে শোষণ করেছে, আর আগামীতে যারা আসছে তারা 30 বছর থেকে 50 বছরও বাংলাদেশকে একটা আইএমএ জাহিলিয়াতের দিকে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যখন এই রাষ্ট্রের একজন মেধাবী সন্তান হিসেবে বিসিএস কর্মকর্তা হবেন, তখন আপনার পরিস্থিতি কি হবে জানেন? বিবি হারুনের মতো হবে। আপনি সরকারের যত সব মানে অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে বাস্তবায়ন করবেন এবং জনগণের রোষানলে পড়ে আপনি কিন্তু দেশেই বসবাস করতে পারবেন না। আচ্ছা, যে চাকরি করে আপনি আপনার দেশে থাকতে পারবেন না, সেই ধরনের চাকরির আশা করাটাও তো বোকামি। দেখেন, আমারও কিন্তু, আমি নিজে বলছি, আমারও কিন্তু একটা গল্প আছে। সেটা হলো, যখন আমি 58তম লং কোর্সে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হইনি, তখন আমি খুব মন খারাপ করেছিলাম। আবার আমি চেষ্টা করেছিলাম, আমি আবার 61তম লং কোর্সে ঠিকই আইএসএসবি তে 4 দিন থাকার পরেও রেড কার্ড পেয়েছিলাম। তার মানে আমি ওখানেও সুপারিশ প্রাপ্ত হয়নি। তারপর থেকে বিশ্বাস করেন আমি সরকারি চাকরির পড়া পড়ি নাই। মনে হয়েছিল হয় আমি শিক্ষক হব আর না হয় তা উদ্যোক্তা হব। তা আমি সেটা হতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শুধু এটুকুই বলবো যে আপনি যদি এই রাষ্ট্রের সামান্যতম মেধাবী একটা সন্তান হন, তাহলে আপনাকে বলবো আপনি বিসিএস এর চিন্তা ঝেড়ে ফেলেন, সরকারি চাকরি করবেন এই চিন্তাটা ঝেড়ে ফেলেন, ফেলে আপনি সামান্য একটা উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হন। কারণ আপনি দেখেন বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সব সেক্টরে কিন্তু বিজনেসম্যানরা ডমিনেট করছে। আপনি ছোট্ট একটা উদ্যোগ গ্রহণ করেন, একটা ফার্ম তৈরি করেন। আপনি যদি বিদেশে যেতে চান তাহলে বিদেশে গিয়েও বিজনেস স্টার্ট করেন। আপনি ছোট্ট একটা চাকরি করেন, তার পাশাপাশি আপনি একটা নিজের একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করেন। যখন আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন তখন এই ইন্ডাস্ট্রি আপনাকে নিয়মিত বেসিসে আপনাকে ক্যাশ দিবে, এবং এই ক্যাশ দিয়ে আপনি কিন্তু ভালো ভালো যে উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি সামান্য মেধা থাকে, যদিও একটা উদ্যোক্তাকে 24 ঘন্টা ডিউটি করতে হয়, চাকরি করা কিন্তু খুবই সহজ, রুটিন ডিউটি, প্রতিদিন আসবেন যাবেন বেতন পাবেন। বাট উদ্যোক্তাদেরকে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তারা
সৃষ্টিশীল কাজ করতে পারে, পৃথিবীতে তারা কোনো একটা ছাপ রেখে যেতে পারে, 2-5 জন 10 জন বা 2000-5000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে সৃষ্টিশীল কাজ করতে পারেন। দেখেন, ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর শাসন করে গিয়েছে শুধুমাত্র বিজনেস পরিচালনার মাধ্যমে। আর ঠিক আমাদের দেশে সব চাকরিজীবীদের বা চাকরি করে জীবিকা উপার্জন করবে, সেই ব্যবস্থাটা কিন্তু তারা রেখে গিয়েছে। এবং এই দেশে চাকরির মানসিকতা এমনভাবে তৈরি করে গিয়েছে যে এদেশ থেকে ঝাঁকে ঝাঁকে লোকজন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে তারা কিন্তু চাকরি করছে। একসময় তারা 6 মাস ধরে জাহাজে করে এসে এখানে বিজনেস করত, আর এখন তারা এখান থেকে সবকিছুকে লুটে পুটে নিয়ে গিয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ডেভেলপ করেছে, বিজনেস দাঁড় করিয়েছে। এখন আমরা গিয়ে তাদের চাকরগিরি করছি। ব্যাপারটা খুবই সিম্পল। এখানে একটা ফর্মুলা কাজ করেছে, সেটা হলো বিজনেস ফর্মুলা। আপনি যদি বিজনেসটাকে সঠিকভাবে তৈরি করতে পারেন, আজকে হয়তো আপনার মনে হচ্ছে যে আমি একটা কমফোর্ট জোনে আছি, আমার আর বয়স নেই, আমি এইসব ঝামেলায় আর যাবো না। বলবো ভাই, ছোট পরিসরে শুরু করেন, সৃষ্টিশীল কিছু করেন, যেখান থেকে দেশের উপকার হবে। ফার্মিং করেন, অ্যাগ্রো বিজনেস তৈরি করেন, যে কোনো প্রকারের একটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস দেন, তাহলে দেখবেন আপনি সেখান থেকে একটা নিয়মিত বেসিসে ইনকাম পাবেন। এবং আর্নিং যখন পাবেন, তখন আস্তে আস্তে কিন্তু মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আমি একটা কারণে বলছি, সেটা হলো আমাদের দেশে দেখেন সবচাইতে টাফ একটা জব, সেটা হলো শিক্ষকতা পেশা বা ভালো পেশা আমরা বলি। এই পেশাতে আসতে গেলে 14 লক্ষ পরীক্ষার্থীর সাথে ফাইট করে এখানে কিন্তু শিক্ষকতা পেশার জন্য একটা NTRC সনদ নিতে হয়, যেখানে লেখা থাকে যে আপনাকে শূন্য পদের বিপরীতে টেকানো হচ্ছে, অথচ আপনাকে বছরের পর বছর ধরে ওয়েট করানো হয়। দেখেন, বর্তমানে প্রায় 6 লক্ষ সনদধারী আছেন, কিন্তু তাদের মধ্যে 1 লক্ষ আছেন যারা প্রপারলি বেকার, তাদের চাকরি দরকার কিন্তু তারা চাকরি পাচ্ছেন না। এই ধরনের বিষয়গুলো আমাদের বাংলাদেশে ঘটে। আর বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন বা বিভিন্ন রকমের দেশ পরিচালনায় আসেন, তারা কিন্তু তাদের অপকর্মগুলোকে আপনার মতো একজন চাকরিজীবী, যারা সরকারি চাকরিজীবী হতে যাচ্ছেন বা বিশেষ কর্মকর্তা হতে যাচ্ছেন, তাদেরকে দিয়ে তাদের অপকর্মগুলোকে বাস্তবায়ন করতে হয়। কারণ আমাদের দেশের বেশিরভাগ কমিশনগুলোই কিন্তু স্বাধীন না, সরকারের আজ্ঞাবহ। আর এই আজ্ঞাবহতার কারণেই কিন্তু আমরা চাকরি করে সেই শান্তিটা অর্জন করতে পারবো না। এটা অন্য কান্ট্রির মতো না, যেখানে স্বাধীন কমিশন আছে, কমিশনগুলো স্বাধীনভাবে দলীয় বা রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বাইরে থেকে কাজ করবে, করে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমার বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ডিবি হারুনের মতো হারুন তৈরি হয়, যেখানে বেরোজিরের মতো দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা তৈরি হয়। এই সেই দেশ যেখানে আপনি চাকরিজীবী হয়ে আপনার জীবনটা এই দেশেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবেন না। আপনাকে পালিয়ে বেড়াতে হবে। অন্য দেশে গিয়ে যখন আপনি আপনার পরিবার রেখে অন্য দেশে গিয়ে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, তখন ওই চাকরির আমার কেন দরকার, কি দরকার আছে বলেন? আর আপনি যদি কোনো সৃষ্টিশীল কাজ করেন, 5টা লোকের কর্মসংস্থান করেন, যাদের কর্মসংস্থান করবেন তারাই কিন্তু আপনাকে কি করবে, তারাই আপনার বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য, তারাই আপনার জন্য দোয়া করবে। এক কথায় জীবনের শেষ সময় এসেও তারা কিন্তু আপনার জানাজায় অংশগ্রহণ করবে। যাই হোক, যে দেশে NTRCA নন গভর্নমেন্ট রিসার্চ সার্টিফিকেশন অথরিটি আছে, সেই সব জায়গাতে চাকরি চিন্তা করে সময় নষ্ট করাটা বোকামি। আসুন আমরা উদ্যোক্তা হই এবং দেশের প্রয়োজনে এমন কিছু করি যে এই দেশটা আমরা যেন একটা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা উন্নত কান্ট্রি থেকেও অনেক দূর এগিয়ে যেতে পারি। কারণ আমাদের দেশের মেধাবীদের মধ্যে সেই সম্ভাবনা আছে, আমাদের দেশে সে ধরনের রিসোর্স আছে। আমরা এই রিসোর্স গুলোকে কাজে লাগিয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছে যাই। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ভিডিওটি শেষ করছি। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।